জিমিনকে বইগুলো দিয়ে তে যখন রুমে এলো তখন জাংকুক বিছানায় বসে বালিশে হেলান দিয়ে ল্যাপটপে কিছু মেইল দেখছিল। তেহি বিছানায় খেলছে। তেজুনা আর তেহান সকাল থেকেই নিচতলায়। বর্তমানে তারা দুজন দাদিমা আর নানুমনির সাথে ভাত ঘুম দিচ্ছে। তে রুমে ঢুকতে জাংকুক তাকালো ওর দিকে। ওর থমথমে মুখ দেখে জাংকুক আন্দাজ করলো কিছু একটা গড়বড় হয়েছে, কিন্তু কিছু আর জিজ্ঞেস করলো না। তে জাংকুককে পাশ কাটিয়ে বিছানায় উঠে বসলো। তারপর জাংকুকের দিকে পেছন ফিরে শুয়ে পড়া তেহিকে বুকের ভেতর নিয়ে ঘুমানোর প্রস্তুতি নিল। জাংকুক দেখলো ওকে কিছুক্ষণ, বোঝার চেষ্টা করলো তার বউয়ের মাথায় আসলেই কি চলছে, কিন্তু কিছুই মাথায় এলো না ওর। একটুখানি বিরতি দিয়ে গলা খাকারি দিল জাংকুক। তাতেও তের কোনো হেলদোল দেখলো না ও। জাংকুক এবার জিজ্ঞেস করলো, না খেয়ে ঘুমিয়ে পড়ছো যে, শরীর খারাপ লাগছে? তে ছোট করে উত্তর দিল, না ঠিক আছি। জাংকুক কিছুক্ষণ চুপ থেকে আবার জিজ্ঞেস করলো, জুহুবকে দিয়ে অতগুলো ইসলামিক বুকস নিলে যে হঠাৎ? কিন্তু একটাও তো রুমে দেখছি না। ওগুলো একজনকে গিফট করেছি, খুব দরকার ছিল তার। জাংকুক অবাক হলো কিছুটা। ল্যাপটপটা বন্ধ করতে করতে বলল, কাকে গিফট দিলে? আমাকে তো কিছুই বললে না। তে তেহিকে বুকের কাছে আরো খানিক টেনে নিয়ে নির্বিকার কণ্ঠে বলে উঠল, জিমিনকে। জাংকুক সাথে সাথে চমকে তাকালো তার দিকে। তে যে শুধু শুধু জিমিনকে ইসলামিক বই গিফট করবে না, এটা বেশ ভালোভাবেই জানে জাংকুক। তে যে কাল রাত্রে ঘটনা কোনোভাবে জেনে গেছে সেটাও সে বুঝতে পারলো। শুকনো একটা ঢোক গিলল জাংকুক। তারপর কোল থেকে ল্যাপটপটা নামিয়ে টেবিলের উপর রেখে দিয়ে নিচের বালিশে শুয়ে পড়লো ও। তারপর ধীর গতিতে একটু একটু করে এঁকে বেঁকে এগিয়ে গেল তের দিকে। এরপর তের একদম কাছে গিয়ে ওকে পেছন থেকে নিজের বুকের সাথে লাগিয়ে জড়িয়ে ধরলো। তারপর তের ডান হাতের নিচ দিয়ে নিজের ডান হাতটা গলিয়ে দিয়ে তের পেটের উপর রাখলো। আদৌ ঘুমে থাকা তেহি সামনের ওপর হঠাৎ বাবার হাত দেখতে পেয়ে খলবলিয়ে উঠে তের বুকের কাছ থেকে সরে পেটের কাছে চলে এসে বাবার হাত নিয়ে খেলতে শুরু করলো। তেহি জেগে যাওয়ায় চটে গেল তে। ধমকের সুরে ও বলল, দিলে তো মেয়েটার ঘুম ভেঙে, সরে গিয়ে ঘুমাও, মোটেও আমার গায়ের উপর আসবা না, পিরিত দেখাতে আসছে। বলেই তেহিকে পেটের কাছ থেকে টেনে নিয়ে বিছানার অন্য কোণায় সরে গিয়ে চিত হয়ে শুয়ে তেহিকে নিজের বুকের উপর উপুড় করে শুয়ে দিল। বাবার হাতটা হাতছাড়া হওয়ায় আর মায়ের বাবাকে ধমক দেওয়ায় তেহি মন খারাপ করে বাবার দিকে মাথা ঘুরিয়ে ঠোঁট ফুলিয়ে তাকিয়ে রইল। জাংকুক মেয়ের দিকে তাকিয়ে নিজের রজনীটার ঠোঁট ছুঁয়ে ইশারা করলো চুপ থাকতে, কিন্তু মেয়ে তো বাবার ইশারার আগামাথা কিছুই বুঝলো না। উল্টো ফুপিয়ে কেঁদে উঠলো আর মুখে বলল, পাপ্পা। তে চোখ জোড়া বন্ধ করেছিল। তেহির কান্না শুনে চোখ মেলে তাকালো। মেয়ের মুখ থেকে বাবার কথা শুনে নিজের বুকের উপর থেকে তেহিকে নামিয়ে বিছানার ওপর ছেড়ে দিয়ে জাংকুকের দিকে পেছন ফিরিয়ে অন্যদিকে ফিরলো। তারপর মুখে বলল, পাপাওয়ালা হয়েছে সব। মায়ের থেকে ছাড়া পেহিতেই বিছানার ওপর পেছন ঘষতে ঘষতে বাবার কাছে গিয়ে বাবার পেটের উপর ওঠার চেষ্টা করতে লাগলো। জাংকুক মেয়েকে টেনে নিজের বুকের উপর নিয়ে একটা চুমু খেয়ে বলল, আমার আম্মাজান ছাড়া আমাকে আর কেউই ভালোবাসে না, সবাই খারাপ, আমি আর আমার আম্মাজান ভালো, তাই না আম্মা? তে ওইভাবে শোয়া অবস্থাতেই বলে উঠলো, ভালোবাসার মানুষের তো অভাব দেখছি না, যেদিকে তাকাচ্ছি সেদিকেই মানুষের ভালোবাসার মানুষের জ্বালায়, অন্য কিছু দেখতেই পাচ্ছি না, ভালোবাসার ছড়াছড়ি হয়ে যাচ্ছে চারদিকে, তারপরও মানুষের আরাম হচ্ছে না। জাংকুক তের কথার কোনো উত্তর দিল না। বউ রেগে থাকলে সে কখনো সরাসরি তার কথার কোনো উত্তর দেয় না, কারণ দিলেই তার বউয়ের মেজাজ সপ্তমে চলে যায়। জাংকুক তেহের সাথে নিজে নিজেই কথা বলতে লাগলো, তোমার মাম্মামের একটু গরম গরম আদরের প্রয়োজন, কিন্তু এইখানে সেটা হচ্ছে না, এই জন্য তোমার মাম্মাম একটু চেতে আছে, একটু না অনেকখানি। আজকে কিছু একটা ব্যবস্থা করতে হবে, নইলে তোমার মাম্মাম পুরাই অগ্নিগিরির অগ্নুপাত হয়ে আমার সাথে লাভা খেলবে, তখন আমি পুড়ে ছাই হয়ে যাব। তাই আজ তুমি তোমার দাদিমা আর নানুমনির সাথে ঘুমাবে, এছাড়া আর কোনো উপায় দেখছি না আম্মা, দিল। বলে তেহি ডান হাতটা মুঠি করে নিজের মুঠি করা হাতটা মেয়ে ডান হাতের মুঠিতে ছোঁয়ালো। তারপর মুখে বলল, এই তো ডিল ডান আমার সোনা আম্মা। তেহি বাবার এই হাতে হাত ছোঁয়ানোয় বেশ মজা পেল, খিলখিল করে হেসে উঠলো ও। মেয়ের হাসিতে ফিদা হয়ে জাংকুক আরো কতগুলো চুমু খেলো ওর মুখে। আর তে ওদিক ফিরে অবস্থাতেই তাতে দাঁত পিষে বলল, বড় হয়ে যাচ্ছে, তাও লজ্জা শরম হলো না, শালার শয়তান বেড়ার। বউয়ের মুখে এমন গালাগাল শুনে জাংকুক ফিক করে হেসে দিল। তারপর আবার তেহির সাথে কুস্তি করতে ব্যস্ত হয়ে পড়লো। শেষ বিকালের দিকে জাংকুক এক প্রকার জোর করে তেকে ড্রেস আপ করালো। তার তের সাথে তার দেশে আসার পর থেকে সেভাবে সময় কাটানো হচ্ছে না। তার উপর বউ এখন রেগে যাওয়ার মতো বেশ কয়েকটা ইস্যু পেয়ে গেছে, ভেতরে ভেতরে সে ফুলছে, এটাকে বাড়তে দেওয়া যাবে না, দিলেই বিপদ। তের পাগলামির সম্পর্কে জাংকুক বেশ ভালোভাবেই অবগত। দেখা যাবে রাগের চোটে 3-4 দিন এক ধারে কোনো খাবারই খাচ্ছে না, চুপ করে এক জায়গায় বসে থাকছে ঘন্টার পর ঘন্টা, গোসল দিচ্ছে না সময় মতো, জেগে থাকছে সারা রাত,
রাত দুমদাম করে কান্না করছে। এতগুলো বছর ধরে বউয়ের এসব কীর্তি সে ঠেকে ঠেকে আবিষ্কার করেছে। বেশ রাগ হলে তার তে কারো ওপরে সেটা দেখায় না, একা একা কষ্ট পায়। বাচ্চাগুলোরও তাদের মতো করে ছেড়ে দেয়। ওই কয়েকটা দিন তে কখন কি করে তা সে নিজেও জানে না। জাংকুক তে রেগে থাকার ওই দিনগুলোর নাম দিয়েছে মহাজাগতিক ফেজ, কারণ তার মতে ওই সময়টায় তে এই পৃথিবীতে থাকে না, ভিন্ন কোনো গ্রহে বাস করে। তেকে ট্রাউজারের সাথে একটা টি শার্ট পরে দিয়েছে জাংকুক। মেরুন রঙা চুলগুলো নিজের হাতে ক্লাচার দিয়ে সুন্দর করে বেঁধে দিয়েছে, আর নিজে পরেছে একটা কালো রঙা প্যান্ট আর তার সাথে ছাই রঙা শার্ট। গোছগাছ করে তেহিকে কোলে নিয়ে তে আর জাংকুক রুম থেকে বেরোলো। তেহিকে ইউনুনের কাছে রেখে যাবে। দোতলায় নামতে জিহবের সাথে দেখা হলো। সে এই মাত্র ঘুম থেকে উঠলো। জিহবকে দেখে দাঁড়িয়ে গেল জাংকুক। তেকে বলল তেহিকে নিয়ে নিচে যেতে। সে জিহবের সাথে কয়েকটা কথা বলে আসছে। তে চলে যেতে জিহব বলল, তোমার কথা মতো আমি জিমিন ভাবির সাথে ওই ব্যাপারে কথা বলতে গেছিলাম। ভেবেছিলাম তাকে জন্মের একটা শিক্ষা দিয়ে দেব। বিশ্বাস করো ভাইয়া, জিমিন ভাবি যে এরকম করতে পারে তা আমি কখনো কল্পনাও করিনি। শুধু আমি কেন, কেউই করেনি। সুগা ভাইয়া ব্যাপারটা জানলে যে কতটা কষ্ট পাবে সেটা ভাবলেই আমার কষ্ট লাগছে। তবে আমি শিক্ষা দিতে গিয়ে দেখি সে অলরেডি শিক্ষা পেয়ে গেছে। আমি গিয়ে যখন ভাবিকে এই বিষয়ে জেরা করলাম তখন দেখি ভাবি ফ্যাস ফ্যাস করে কান্না শুরু করছে আর বলছে তার ভুল হয়েছে, এরকম আর সে করবে না। তে আপু যেন তাকে এবারের মতো ক্ষমা করে দেয়। পরে আমি জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, তে আপু এর ভেতরে কই থেকে আসলো। তখন সে আমাকে বলল যে তে আপু নাকি তাকে দুপুরবেলা খতম করে দেওয়ার হুমকি দিয়ে গেছে এক প্রকার, আর ভাবির চরিত্রের উন্নতির জন্য কয়েক গাছি ইসলামিক বই দিয়ে গেছে। আমাকে দিয়ে যেগুলো কিনিয়েছিল আপু সেগুলো। ভাবতে পারো? কিন্তু তে আপু এই কথা কিভাবে জানলো সেটাই আমার মাথায় আসছে না। তুমি তো বলেছিলে তে আপু আরো ঘন্টা খানেক পর রুমে এসেছিল। জাংকুক চোখে মুখে অসহায়ত্ব ফুটিয়ে বলল, আমিও দুপুরে জানতে পেরেছি যে তে জেনে গেছে সব। ও কিভাবে জানলো এই প্রশ্ন আমারও, কিন্তু জিজ্ঞেস করার সাহস পাচ্ছি না। এমনিতেই তে রেগে আছে আমার ওপর, এখন আবার এসব জিজ্ঞেস করলে যা একটু মানাতে পেরেছি তা সব পানিতে যাবে। জহব কিটি কিটি করে হেসে বলল, বউয়ের কাছে সব বাঘই বিড়াল। তা তোমরা কোথায় যাচ্ছ? যেখানেই যাও বেশি রাত করো না কিন্তু। সকালে গুম হয়ে যাওয়ার বিষয়ে যা বলেছিলাম তা তো মনে আছে তোমার। দোকানপাট কেউ রাত 10টার পর খোলা রাখছে না। কে কখন কোন দিক দিয়ে উধাও হয়ে যাবে তার কোনো পাত্তা নেই। আর এমন একটা অবস্থা যে গুম হওয়া ব্যক্তির টেকি পাত্তাও পাওয়া যাচ্ছে না। আমরা তো 4-5 জনের দলও বেরোচ্ছি না ভয়ে। বের হওয়ার হলে 15-16 জন একসাথে বের হচ্ছি, আর সেখানে তোমরা 2 জন। তাই তাড়াতাড়ি ফিরে এসো। যদিও তোমরা আবার হাইব্রিডের বংশধর, তোমাদেরকে তারা কিছু নাও করতে পারে। জাংকুক মুখে হাসি ফুটিয়ে বলল, চিন্তা করিস না, গাড়িতে সেফটি ব্যাগ আছে আমাদের দুজনেরই। আর তের রাগ পড়ে গেলেই বাড়িতে চলে আসবো। দোয়া কর যেন একটু দ্রুত রাগ পড়ে। যে জিনিস বানাইছে সুবিন মামা। জিহব হেসে উঠলো জাংকুকের বলার ভঙ্গি দেখে। জাংকুকও যোগ দিল ওর হাসিতে। তখনই জাংকুকের চোখ গেল নিচের দিকে। বউ তার হলরুমে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে তার দিকে কটমট করে তাকিয়ে আছে। জাংকুক তাড়াতাড়ি জিহবের থেকে বিদায় নিয়ে নিচে নামলো। তারপর কিচেনের দিকে একটু উকি মেরে জিনকে বলে আসলো যে সে তেকে নিয়ে বেরোচ্ছে, একটু দ্রুতই চলে আসবে। মায়ের সাথে কথা বলা শেষ করে জাংকুক তেকে নিয়ে মেন ডোর দিয়ে বেরিয়ে গেল। তারপর তার ল্যাম্বরগিনিতে করে তেকে নিয়ে চললো ঠিকানাহীন গন্তব্যে। রাত প্রায় 1:30। জাংকুক তেকে নিয়ে এখনো গাড়িতে। কোথায় যাচ্ছে সেটা ও নিজেও জানে না। যেখানে যেভাবে রাস্তা পেয়েছে গাড়ি চালিয়ে দিয়েছে। ফিরে যেতে অসুবিধা হবে না, কারণ গাড়িতে জিপিএস সেট করা আছে। কিন্তু তেকে নিয়ে ঘোরার সময় সেদিকে তাকায়নি জাংকুক। তের ভালো লাগছে অনেক। গাড়ির জানলা দিয়ে মুখ বাড়িয়ে দিয়েছে ও বাহিরে। ফিরফিরে বাতাসে ওর মাথার সামনের বেবি হেয়ার গুলো উড়াউড়ি করছে। সেগুলো পরম যত্নে কানের পাশে গুজে দিচ্ছে ও। জাংকুক ড্রাইভ করেই যাচ্ছে। তো এক সময় অধৈর্য হয়ে বলল, কি ব্যাপার বলো তো, তুমি কি বাড়িতে যাবে না নাকি? 2টা বাজতে চললো। জিহব কল দিয়ে খোঁজ নিয়েছে কয়েকবার। আর কতক্ষণ রাস্তায় রাস্তায় ঘুরবে তুমি? জাংকুক রাস্তার দিকে তাকিয়েই বলল, একটা নির্জন প্লেস, সেফেস্ট প্লেস খুঁজছি গাড়ি দাঁড় করানোর জন্য। তে জাংকুকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, নির্জন প্লেস, সেফেস্ট প্লেস দিয়ে তুমি কি করবা? জাংকুক তের দিকে তাকিয়ে ডান ভ্রুটা উঁচু করে দুষ্ট হাসি দিয়ে বলল, আমার বউকে আদর করব, কারণ তার বাড়ির আদরে পোষাচ্ছে না। তে মুখ বেঁকিয়ে আবার জানলার দিকে ফিরলো। চাপা গলায় বলল, ঢং দেখে আর বাঁচি না।
জাঙ্কুক সেটা শুনতে পেল। কিঞ্চিৎ শব্দ করে হেসে উঠলো ও। আরো কিছু দূর এগোতেই একটা জঙ্গল চোখে পড়লো ওদের। রাস্তার দুপাশ দিয়ে জঙ্গলটা চলে গেছে বেশ খানিকটা। জাঙ্কুক গাড়ি নিয়ে এগিয়ে গেল সেদিকে। জঙ্গলের ভিতর ঢুকতেই ঠান্ডা বাতাসের ঝাপটা লাগলো তের চোখে মুখে। দারুণ লাগলো ওর, কিন্তু জঙ্গলটা বেশ ঘন। জানলা দিয়ে জঙ্গলের মিশমিশে অন্ধকারের দিকে তাকালে কেমন যেন গা ছমছমে একটা ভাব আসছে। তাই তে জানলার থেকে মুখ ফিরিয়ে সামনের রাস্তার দিকে তাকালো। কিছু দূর যেতেই ওদের দুজনের চোখে পড়লো তিনটা পুলিশের গাড়ি। জাঙ্কুক ভ্রু কুঁচকে তাকালো। এত রাতে এই ঘন জঙ্গলের ভেতরে পুলিশের গাড়ি দেখে ও কিছুটা অবাকই হলো। তেও জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো ওর দিকে। জাঙ্কুক তের দিকে এক পলক তাকিয়ে পুলিশের গাড়ির থেকে কিছুটা দূরত্বে নিজের গাড়িটা দাঁড় করালো। আর সাথে সাথে তের নাকে ভেসে এলো এক উৎকট গন্ধ। তে সাথে সাথে নাক চেপে ধরলো হাত দিয়ে। জাঙ্কুক ওকে হঠাৎ এভাবে নাক চেপে ধরতে দেখে জিজ্ঞেস করলো, কিসের গন্ধ পাচ্ছ তুমি? খুব খারাপ নাকি? তে নাক মুখ কুঁচকে বলল, খুবই জঘন্য। তোমার মনে আছে আমরা একবার ফরেস্টের অনেক ভেতরের দিকে গিয়ে একটা ট্রাইব পেয়েছিলাম যারা গায়ে কিছু পরতো না। সেখানে গিয়ে আমরা এক অদ্ভুত গন্ধ পেয়েছিলাম, কেমন যেন পোড়া পোড়া, ঠিক তেমনই একটা বিশ্রী গন্ধ। জাঙ্কুক কিছু একটা বলতে গেল, কিন্তু তে সাথে সাথেই হাত উঠিয়ে থামিয়ে দিল ওকে। তারপর কান খাড়া করে রইল ওদের ডান পাশে থাকা জঙ্গলের দিকে। কিছুক্ষণ কান খাড়া করে শুনে ও বাইরে তাকানো অবস্থাতেই বলল, এদিকে কেউ দৌড়ে আসছে, তার পায়ের আওয়াজ পাচ্ছি আমি। অনেক মানুষের চিৎকার টাইপ কিছু একটা হচ্ছে ওদিকে। ধারালো অস্ত্রের ঘষাঘষির শব্দও শোনা যাচ্ছে। তারপর জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, আমার মনে হয় এখানে কিছু একটা হচ্ছে, গিয়ে একবার দেখবো? জাঙ্কুক তের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আমি গিয়ে দেখছি, তুমি গাড়িতেই থাকো, গুরুতর কিছু হলে তোমাকে জানাবো, তখন তুমি চলে এসো। তে মাথা নেড়ে সায় দিল। জাঙ্কুক তের সামনে থাকা গাড়ির স্টোরেজ কম্পার্টমেন্টটা খুলে ভেতর থেকে একটা ব্যাগ বের করলো। তারপর সেই ব্যাগ থেকে একটা কালো রঙা পোশাক বের করলো। এরপর নিজের গায়ের পোশাকটা খুলে ব্যাগ থেকে বের করা কালো রঙা পোশাকটা পরে নিল। নিজের সেফটির জন্য এই পোশাকটা বানিয়ে নিয়েছে ওরা দুজনেই। পোশাকটি বেশ পুরু, ইলাস্টিসিটি ও বিদ্যমান, যেন দৌড়াতে কোনো সমস্যা না হয়। পোশাকটি ওদের ল্যাবে বিশেষভাবে তৈরি করা। এটা একাধারে বুলেট প্রুফ, কাট প্রুফ, ফায়ার আর ওয়াটার প্রুফ। জাঙ্কুকের শরীরে পুরোপুরি লেগে আছে কালোর উপর ধূসর রঙের সামান্য কারুকাজ করা পোশাকটি। শরীরের পেশিগুলো দৃশ্যমান হয়ে আছে সেই পোশাকের উপর দিয়ে। শুধুমাত্র মুখ আর মাথা উন্মুক্ত ওর, আর বাকি সমস্ত শরীরে পোশাকে ঢাকা। জাঙ্কুক গাড়ির দরজা খুলে বাইরে বের হলো। তারপর জানলা দিয়ে মুখ বাড়িয়ে তেকে বলল, গাড়ির ভেতরের লাইটটা অফ করে দাও আর জানলার গ্লাস তুলে দাও। কেউ যেন বুঝতে না পারে যে এর ভেতরে কোনো মানুষ আছে। আমি যদি সেখানে গিয়ে কোনো বিপদের আভাস পাই তবে তোমাকে জানাবো। তার আগে তুমি গাড়ি থেকে নামবে না কোনোভাবেই। গট ইট। তে ওপর নিচে মাথা নাড়লো। তারপর গাড়ির ভিতরে লাইটটা অফ করে দিল। জাঙ্কুক গাড়িটাকে পাশ কাটিয়ে ডান দিকের জঙ্গলের ভিতরে ঢুকে অন্ধকারে মিলিয়ে গেল। জাঙ্কুক চোখের আড়াল হতে গাড়ির জানলার গ্লাস তুলে দিল। দ্রুত গতিতে পা চালাচ্ছে জাঙ্কুক। এখানে কি হচ্ছে সেটা দেখে দ্রুতই আবার ফিরতে হবে তের কাছে। যদিও তার তে তাকে ছাড়াই 100তে 100, তারপরও তাকে বেশিক্ষণ একা রাখতে জাঙ্কুকের মন সায় দিচ্ছে না। বেশ কিছু দূর এগোতেই জাঙ্কুকের চোখে পড়লো কেউ একজন উর্দু শ্বাসে ছুটে আসছে তার ওই দিকে। জাঙ্কুক নিজেও এগিয়ে গেল সেদিকে। লোকটা অন্ধকারের ভেতর জাঙ্কুককে দেখতে পায়নি, সে পালাতে ব্যস্ত। অন্ধকারের ভেতরে একটা গাছের সাথে বাড়ি খেয়ে মাটিতে হুড়মুড়িয়ে পড়ে গেল লোকটা। জাঙ্কুক এবার স্পষ্ট দেখলো লোকটার গায়ে পুলিশের পোশাক। জাঙ্কুক দ্রুত পায়ে এগিয়ে গিয়ে লোকটাকে টেনে তোলার জন্য লোকটার শরীর স্পর্শ করতেই লোকটা আতঙ্কিত হয়ে হাউমাউ করে কেঁদে উঠে বলল, আমাকে ছেড়ে দিন, আমাকে মারবেন না, ছেড়ে দিন, আমি কাউকে বলবো না আপনাদের কথা, ছেড়ে দিন আমাকে। জাঙ্কুক সাথে সাথেই তার মুখ চেপে ধরে চাপা গলায় বলল, ভয় পাবেন না, আপনি যাদেরকে ভাবছেন আমি তাদের কেউ নই। স্থির হন, চিৎকার করবেন না, আমি আপনাকে সাহায্য করতে এসেছি। লোকটা যেন প্রাণ ফিরে পেল জাঙ্কুকের কথায়। তার চোখে মুখে আতঙ্ক স্পষ্ট। বাম পাশের চোখটার নিচে কাল ছিটে পড়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে কেউ জব্বর একটা ঘষে দিয়েছে সেখানে। লোকটা জাঙ্কুককে চাপটে ধরে হড়বড় করে বলতে লাগলো, আমাকে বাঁচান ভাই, আমাকে বাঁচান, ওরা সবাইকে বেঁধে রেখেছে, আমি কোনো রকমে পালিয়ে এসেছি, কিন্তু ওরা আমার পিছু নিয়েছে, ধরতে পারলেই সাথে সাথে গলা নামিয়ে দেবে। ভাই বাঁচান আমাকে, এখনই চলুন এখান থেকে, ওরা ধরতে পারলে কাউকে বাঁচিয়ে রাখবে না ভাই। জাঙ্কুক লোকটার হাত দুইটা ধরে একটা ঝটকা দিয়ে বলল, স্থির হন, ওখানে কি হচ্ছে বলেন আমাকে, কারা আছে ওখানে আর কতজন, ওরা আপনাদেরকে বেঁধে রেখেছে কেন, আর আপনারাই বা এখানে কি করছেন? লোকটা ফুফিয়ে কেঁদে উঠলো। তারপর বলল, আমরা গোপন সূত্রে খবর পেয়েছিলাম যে গ্রুপটা এই মানুষজনের গুম হওয়ার পেছনে জড়িত, তারা যশোরের ভেতরে এসেছে আজই, আর এই জঙ্গলের দিকে এসেছে।
খবর পেয়ে আমার টিম 3 গাড়ি পুলিশ নিয়ে এসেছে। তারা যে সংখ্যায় বেশি সেটা আমরা জানতাম, কিন্তু এতটা বেশি সেটা জানতাম না। আমরা 30 জনের মতো, আর ওরা প্রায় 50-60 জনের কাছাকাছি। আর ওদের সবার কাছেই ভারী ভারী ধারালো অস্ত্রপাতি। আমরা এখানে এসে গাড়ি থেকে নেমে বন্দুক নিয়ে জঙ্গলে নেমে পড়ে সবাই। আমরা প্রথম কয়েকটি দলে বিভক্ত ছিলাম, কিন্তু ওরা আমাদের উপস্থিতি টের পেয়েই ফাঁদ পেতে আমাদের সবাইকে ধরে ফেলে। সেখানে আমরা ছাড়াও আরো কিছু লোক আছে ভাই, যাদেরকে ওরা ধরে রেখেছে। চাঙ্কুক জিজ্ঞেস করলো, কিন্তু ওরা মানুষজন ধরে কি করছে? বাইরে পাচার করছে নাকি মেরে ফেলছে? লোকটা আবার ফুপিয়ে কেঁদে উঠে বলল, খেয়ে ফেলছে ভাই, ওরা নরখাদক। ওইখানে বিশাল এক আগুন জ্বালিয়েছে ওরা। সেখানে অলরেডি আমাদের 2জন কলিগকে ঝলসানো হচ্ছে ভাই। সে দৃশ্য দেখার মতো না ভাই। বলতে বলতে লোকটা কেঁদে উঠলো আবারও। চাঙ্কুক এতক্ষণে বুঝলো কেন তে ওই ট্রাইবের ওইখানের গন্ধ পাচ্ছিল, কারণ ওরা মানুষের মাংস খেত, যা তেকে ও বলেনি সেদিন, এখনো বলেনি। জাঙ্কুক লোকটাকে শান্ত হতে বলে বলল, চুপচাপ হেঁটে রাস্তায় উঠবেন, কোনো সাউন্ড করবেন না। আপনারা যেখানে গাড়ি রেখেছিলেন তার পেছনে খানিকটা দূরে একটা কালো গাড়ি রাখা, সেখানে গিয়ে গাড়ির জানলায় নক দিবেন। ভেতরে আমার ওয়াইফ আছে, সে আপনাকে সেফটি দিবে, ঠিক আছে? লোকটি কান্না চোখে মাথা নাড়লো। তারপর জাঙ্কুক ওকে পাঠিয়ে দিল রাস্তার দিকে। এরপর নিজের কানের ব্লুটুথ ডিভাইসটা তের সাথে কানেক্ট করে বলল, তে একটা হ্যাংলা পাতলা পুলিশের পোশাক পরা লোক যাচ্ছে সামনের দিকে। সে গিয়ে গাড়ির জানলায় নক দিলে তুমি তাকে ভেতরে নিয়ে নেবে। আর হ্যাঁ, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ ভুলেও গাড়ি থেকে নামবে না, ভুলেও না। তে চিন্তিত হয়ে বলল, ওদিকে কি হচ্ছে? গুরুতর কিছু হয়েছে? জাঙ্কুক চাপা গলায় বলল, এখন কিছুই বলতে পারবো না তে, আমার হাতে সময় নেই, পরে তোমাকে সব বলবো। আর যে লোকটা যাচ্ছে তার কাছে শুনলেও তুমি পেয়ে যাবে, তবে কেউ যেন না বুঝতে পারে যে গাড়ির ভেতর কেউ আছে। গট ইট? তে বলল, কিন্তু তুমি ব্লুটুথ ডিভাইসটা আমার সাথে কানেক্ট করে রাখো, ডিসকানেক্ট হইও না। জাঙ্কুক ওকে বলে সামনে পাশা গেল। তে গাড়িতে বসে আছে বাহিরের দিকে তাকিয়ে। অনেকক্ষণ হওয়ার পরও সে পুলিশের লোকটা এসে পৌঁছায়নি। গাড়ির গ্লাসটা নামিয়ে যে একটু দেখবে সেটাও পারছে না। ওদিকে কি হচ্ছে সেটা জানার জন্য ওর মনের ভেতর আঁকুপাকু করছে। কিছুক্ষণ পরে কারো পায়ের শব্দ কানে এলো ওর। জানলার গ্লাসের ভেতর দিয়ে ও দেখতে পেল জাঙ্কুকের বিবরণ দেওয়া সেই পুলিশের পোশাক পরা লোকটা এদিকেই আসছে, কিন্তু তে বের হলো না। লোকটা জানলায় এসে নক দেওয়ার অপেক্ষাতেই বসে রইল। লোকটা রাস্তায় উঠে এদিক ওদিক কিছুক্ষণ সতর্ক দৃষ্টিতে চারপাশ নজর বোঝালো। তারপর তেতের গাড়ির দিকে সন্তর্পণে পা ফেলে এগোলো। গাড়ির কাছে এসে লোকটা আবারও চারিদিকে একবার নজর বোঝালো। তে লোকটাকেই পরখ করছে। দেখতে পাওয়ার পর থেকে লোকটার হাব ভাব বোঝার চেষ্টা করছে। লোকটা এদিক ওদিক তাকানো শেষ করে মৃদু গতিতে জানলার গ্লাসে টোকা দিল। তে খট করে গাড়ির দরজা খুলে নেমে এলো। তেকে দেখে 2 কদম পিছিয়ে গেল লোকটা। তে গাড়ির পেছনের সিটের দরজা খুলে দিল লোকটার জন্য। লোকটা কৃতজ্ঞতার হাসি দিল। এরপর যখন লোকটা গাড়িতে উঠতে যাবে, ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে সাপাং করে একটা ধারালো তীর এসে খস করে লোকটার পিঠ ভেদ করে বুক চিরে সামনে বেরিয়ে এলো। ঘোর বিপদ টের পেয়ে তে ঝড়ের গতিতে গাড়ির ভেতর ঢুকে দরজা লাগিয়ে দেয়। ব্লুটুথ ডিভাইসের ওপাশ থেকে জাঙ্কুক চাপা সুরে জিজ্ঞেস করলো, তে তুমি ঠিক আছো? তে গাড়ির স্টোরেজ কম্পার্টমেন্ট থেকে তড়িঘড়ি করে সেফটি ব্যাগটা বের করতে করতে দ্রুত স্বরে বলল, জঙ্গলের ভেতর থেকে কে যেন তীর ছুড়ে মেরেছে। তোমার পাঠানো লোকটার পিঠে ঢুকে বুক ছিঁড়ে বেরিয়ে গেছে সেটা। উদ্বিগ্ন হয়ে উঠল জাঙ্কুক। ও এখন যেখানে আছে সেখান থেকে নরখাদকগুলোর গলার আওয়াজ স্পষ্ট পাওয়া যাচ্ছে। অদ্ভুত বিশ্রী রকমের হাসছে ওরা। কেউ একজন ছুরি বা চাকু জাতীয় কিছুতে ধার দিচ্ছে হয়তো, সেটার তীক্ষ্ণ শব্দ আসছে। আটকে রাখা লোকগুলোর অসহায় চিৎকার ভেসে আসছে ওর কানে। ওদিকে তের বিপদ। জাঙ্কুক কি করবে বুঝতে পারছে না। উদ্বেগপূর্ণ কণ্ঠে জাঙ্কুক বলল, তে তুমি একা পেরে দেবে নাকি আমি আসবো? তে নিজের গায়ের পোশাকটা খুলে সেফটি পোশাকটা গায়ে চড়িয়ে দিয়ে বলল, প্রয়োজন নেই জাঙ্কুক, এদিকটা আমি সামলে নিব, তুমি ওদিকটা দেখো। কোনো অসুবিধা হলে আমি তোমাকে জানাবো, আর তোমার কোনো অসুবিধা হলে তুমিও জানাবে। আমি গাড়ি থেকে বের হচ্ছি, ওরা কি চাই আমি দেখে আসি, তুমি আমার সাথে কানেক্টেড থেকো। কথা শেষ করেই তে নিজের 2-sided সোর্ডটা একবার পরখ করে নিল। এটা কিছু বছর আগে জাঙ্কুক ওকে তৈরি করে দিয়েছে। এতগুলো বছরে সোর্ড চালানোটা বেশ ভালোই রপ্ত করে ফেলেছে তে। যদিও জাঙ্কুকের মতো অতটা দক্ষ হয়ে ওঠেনি ও। সোর্ডটা গায়ের পোশাকের সাথে বিশেষভাবে আটকে রেখে পোশাকের পকেটে পুরে নিল অনেকগুলো ক্ষুদ্রাকৃতির আয়রন বল, যেগুলো এক বিশেষভাবে ছুড়ে দিলে বুলেটের মতো কাজ করে এবং প্রতিপক্ষের শরীর এফোড়ফোড় করে দেয়। অস্ত্রগুলো ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে এবার নিজের চুলগুলো ভালোভাবে বেঁধে নিল তে। আর তারপর চোখ থেকে কৃত্রিম লেন্সটা খুলে ফেললো। শত্রুর সামনে নিজের সত্তা লুকিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। আর এরপরেই বুক ভরে দম নিয়ে এক ঝটকায় গাড়ির ভিতর থেকে বেরিয়ে এলো তে। অন্ধকারের ভেতর দুধটি ছড়াতে লাগলো ওর সবুজাভ হলুদ রঙা চোখ জোড়া। তীক্ষ্ণ চোখে একবার ওদের দিকে ছোড়া তীরের সম্ভাব্য দিকটার দিকে তাকালো ও।
ও। নিশাচরি চোখ দুটো স্পষ্ট দেখতে পেল জঙ্গলের বেশ খানিকটা ভেতরে উবু হয়ে বসে ওর দিকে তাকিয়ে আছে কয়েক জোড়া চোখ। পরনে তাদের ট্রাইবাল পিপলদের মতো পোশাক, দেখতে বিদেশি, সবারই লম্বা চুল, একজনের হাতে তীর ধনুক, তের দিকেই তাক করে রাখা। আর সেই মুহূর্তে সেই তাক করে রাখা তীর ধনুকের থেকে শট করে একটা তীর ছুড়ে দিল জঙ্গলি লোকটা। সেটা এসে সোজা তের পেট বরাবর লাগলো, কিন্তু বিশেষ ফাইবারের তৈরি পোশাকটা ভেদ করে তীরের ফলা তের শরীর ছুঁতে পারলো না। শরীর ছোঁয়া তো দূর, তের সামান্য ব্যথাও পেল না। তীরটা তের পোশাকে বাড়ি খেয়ে নিচে আশ্রয় পড়লো। তে নিচে আশ্রয় পড়া তীরটার দিকে তাকালো একবার, আর তারপর মাথা তুলে সোজা তাকালো তার দিকে তীর ছোড়া ব্যক্তিটার দিকে। লোকগুলো এতক্ষণ তের দিকে তীর ছুঁড়তেই ব্যস্ত ছিল। তের চেহারাটা ওরা খেয়ালই করেনি, কিন্তু এতক্ষণে খেয়াল করলো ওরা। তের দিকে তীর ছোড়া ব্যক্তিটা ওই জলজলে চোখ দুটোর দিকে তাকিয়ে আটকে উঠলো। এমন চোখ সে জীবনে কখনো দেখেনি। জলজলে চোখ দুটোর দৃষ্টি সরাসরি তাদের দিকে। অত দূর থেকেই যে ওই জলজলে চোখের অধিকারী মানবীরা তাদেরকে দেখতে পাচ্ছে, সেটা চিন্তা করে গলা শুকিয়ে এলো লোকটার। তার পাশে থাকা বাকি দুজনও তাকালো তের দিকে, আর তে ওর দিকে তীর ছোড়া লোকটার একেবারে চোখের দিকে তাকিয়েই অদ্ভুত সুন্দর এক হাসি দিল।